আজকের গল্প কল্লোল কুমার দত্তের লেখা অন্ধকার দ্বিতীয় এবং শেষ পর্ব। বন্ধুরা সকলকে জানাই স্টোরি ভিলেজে স্বাগতম। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলের মধ্যে ভৌতিক গল্প, প্রেমের গল্প, রহস্য, রোমাঞ্চ, গোয়েন্দার গল্প শুনতে পাবেন। চলুন শুরু করা যাক। প্রথম পার্টে যা হয়ে গেছে তা একটু মনে করিয়ে দেই। পুতুল লালবাজারে গিয়েছে আনন্দমোহন বাবুর সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে জানতে পারলো চাঁদমোহন বাবুকে কে বা কারা ফোন করেছে। চাঁদমোহনের ডায়েরি থেকে পুতুল রায়মোহন বাবুর ঠিকানা খুঁজে পায়। পুতুল আর আনন্দমোহনরা সেখানে গিয়ে দেখে রায়মোহন বাবুকে কে যেন ছুরি দিয়ে খুন করেছে। পুতুল ত্রিবানন্দের সঙ্গে দেখা করতে গিয়েছে। ত্রিবানন্দের সঙ্গে দেখা করতে গিয়ে দেখে গুদম ঘরের মধ্যে একটা মৃতদেহ। তারপর মাথায় একরাশ চিন্তা নিয়ে হাতড়াতে পুতুল কোনো রকমে বাইরে বেরিয়ে এলো। আনন্দমোহনকে একটা ফোন করতে হবে, কিন্তু ফোনটা পাওয়া যায় কোথায়? মনে পড়লো বন্ধু লোকেশের কথা। কিছুদিন হলো সে একটা ফোন নিয়েছে বটে। দ্রুত হেঁটে পুতুল বড় রাস্তার মোড়ে একখানা বাড়ির সামনে এসে দাঁড়ালো। লোকেশ তখন ঘুমিয়ে পড়েছিল। ডেকে তুলতে তাকে অবশ্য বিশেষ বেগ পেতে হয়নি। আনন্দমোহন তখন লালবাজারেই ছিল। তাকে সব খবরটা সংক্ষেপে জানিয়ে দিয়ে পুতুল বলল, আপনি চলে আসুন এখুনি। ওধার থেকে কথা ভেসে এলো, আমি এক্ষুনি যাচ্ছি লোক সঙ্গে নিয়ে। রিসিভারটা নামিয়ে রাখতে লোকেশ কি যেন একটা বলতে যাচ্ছিল, কিন্তু বাধা দিয়ে পুতুল বলল, এখন আর 1 মিনিটও দাঁড়ানোর সময় নেই ভাই, পরে একদিন এসে আমি গল্প করব তোমার সাথে। সেখান থেকে বেরিয়ে এসে পুতুল পুনরায় গলিটার ভেতরে এসে দাঁড়ালো। মাথার মধ্যে তখন তার রাশি রাশি চিন্তার স্রোত বয়ে চলেছে। কে খুন হলো? ত্রিবানন্দন? না, আর কেউ। ত্রিবানন্দন কি জন্য তাকে সেখানে আসতে বলেছিল? তাকে বন্দি করার জন্য নয় তো? পকেট থেকে সিগারেট কেস বের করে সে একটা সিগারেট নিল। পরক্ষণই দেশলাইটা বের করতে গিয়ে মনে পড়ল সেটা সে ফেলে এসেছে ভিতরে। এর জন্য পুতুল মনে মনে নিজেকে অভিশপ্ত করতে লাগলো। কিন্তু আনন্দমোহন এখনো আসছে না কেন? আধ ঘন্টার উপর সময় বয়ে গেল, অথচ তার দেখাই নেই কেন? পথে কোনো বিপদ হয়নি তো? মোড়ের মাথায় হঠাৎ পুলিশ ভ্যানের অত্যন্ত উজ্জ্বল হেডলাইট চোখে পড়তেই পুতুলের মুখে ক্ষণিক হাসির রেখা ফুটে উঠল। তাহলে তিনি এসে গেছেন। গাড়িটা এসে থামলো পুতুলের প্রায় 2 হাত আগে। ব্যস্তভাবে আনন্দমোহন গাড়ি থেকে নেমে এলো। তার সঙ্গে এলো 2 জন পুলিশ ও 1 জন সার্জেন্ট। আনন্দমোহন প্রশ্ন করলো, ব্যাপার কি পুতুলবাবু? এটাও কি সেই স্টাবিং এর ব্যাপার নাকি? ঘাড় নেড়ে পুতুল জবাব দিল, ঠিক তাই। প্রহরী 3 জনের 2 জনকে আনন্দমোহন বললেন, তোমরা এদিকটা পাহারা দাও, কেউ যেন পালিয়ে না যায়। পরে 3য় জনকে উদ্দেশ্য করে বললেন, তুমি পিছনের দিকে যাও, ওদিকটা একটু ভালো করে লক্ষ্য করো, ওদিক দিয়ে পালানোই বেশি সম্ভব। পর মুহূর্তে তিনি সামনের দরজার কাছে এসে দাঁড়াতেই পুতুল বলল, ওদিক দিয়ে নয়, ওপাশে আর একটা পথ আছে। লেখাটা নজরে পড়তেই আনন্দমোহন বলল, এটা তো মনে হচ্ছে মানধাতার আমল থেকে টাঙানো আছে। পুতুল কোনো মন্তব্য করলো না। তাকে সঙ্গে করে সে জঙ্গলের ধারে ঢোকার পথটায় এসে দাঁড়ালো। পকেট থেকে টর্চ বার করে আনন্দমোহন বললেন, ভেতরে কাউকে দেখতে পেয়েছিলেন নাকি আপনি? পুতুল বলল, না, কাউকে দেখতে পাইনি, তবে যেন কথা শুনতে পেয়েছিলাম। শটটা কার সেটা ঠিক বুঝতে পারিনি। ধীরে ধীরে আনন্দমোহন অগ্রসর হতে হতে আকস্মিক কিসে একটা হোঁচট খেতেই তার হাতের টর্চটা মেঝেতে পড়ে গেল। হাতে হাতে সেটাকে তুলে পুতুল দেখলো সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে। ডোমটা পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে। আফসোসের সঙ্গে আনন্দমোহন বলে উঠলেন, যাহ, তাহলে উপায়? আনন্দমোহন বাবু পুতুলকে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে দেশলাই আছে? পুতুল উত্তর দিল, সেটা আমি ভেতরে ফেলে এসেছি। অগত্যা কোনো উপায় না পেয়ে তারা আস্তে আস্তে হাতড়ে চলতে লাগলো। চারিদিকে যেমন গাঢ় অন্ধকার, তেমনি গাঢ়, তেমনি নিঃশব্দ। আকস্মিক আনন্দমোহন বলে উঠলেন, আছে, আমার পকেটেই দেশলাই আছে, একেবারে ভুলে গিয়েছিলাম। পকেট থেকে তিনি দেশলাই বার করে একটা কাঠি জ্বালালেন। অনেকক্ষণ অন্ধকারে থাকার পর বারুদের শিখাটা তাদের কাছে মনে হলো যেন বিদ্যুতের আলো, কিন্তু তা ক্ষণিকের জন্যই। কয়েক সেকেন্ডের মধ্যে সেটা গেল নিভে। কাঠির পর কাঠি জ্বালাতে তারা সতর্ক দৃষ্টিতে আর উৎকণ্ঠার মন নিয়ে ক্রমশ ভেতরে ঢুকতে লাগলো। আবারও কথা বলেন আনন্দমোহন। বললেন, আর কতটা পুতুলবাবু? একটু দূরে আঙুল নির্দেশ করে পুতুল বলে উঠলেন, ওই দেখুন লাশটা। পকেট থেকে রুমালখানা বার করে আনন্দমোহন প্রথমে সেটা সলতের মতো পাকাতে লাগলেন। তারপর আলোটা অপেক্ষিত দীর্ঘই স্থায়ী হবে বলে তার একটা মুখে আগুন লাগিয়ে দিলেন তিনি।
তীক্ষ্ণ দৃষ্টিতে একবার মৃতদেহের উপর ফেললেন। পরক্ষণে বিস্ময়ে একটা চিত্র। ধনী তার মুখ দিয়ে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে চোখ দুটো মনে হলো যেন ঠেলে বেরিয়ে আসবে। তিনি একই স্বরেই বলে উঠলেন, এ যে বিক্রম রায়ের মৃতদেহ। প্রতুল তার কথার প্রতিধ্বনি তুলে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বিক্রম রায়? তাহলে তটিনীর কথা মিথ্যা নয় দেখছি। প্রতুলের পানে ফিরে আনন্দমোহন বললেন, তটিনী? সে কি এখানে এসেছিল? প্রতুল বলল, হ্যাঁ, কাল রাত্রে বিক্রম রায় বাড়ির থেকে বেরোনোর পরেই তটিনী তাকে অনুসরণ করে এই পর্যন্ত এসেছিল। আনন্দমোহন বাবু বললেন, সে তো আমাকে জানায়নি কিছু। প্রতুল বলল, না, সে জানায়নি। তার কারণ এই যে সে আপনাকে রীতিমতো ভয় করে চলে। অত রাত্রে অনুসন্ধান করেছেন জানলে আপনি রেগে যান, তাই সে জানায়নি। তারপর আনন্দমোহন বাবু শুরু করলেন অনুসন্ধান। কিন্তু দৃষ্টি তার তীক্ষ্ণ হলেও আলো না থাকাতে কিছুই ধরা পড়ল না। তবু যথাসম্ভব তিনি চতুর্দিকটা দেখে নিলেন। না, কেউ নেই কোথাও। কাজ শেষ করে বোধ করি বহুক্ষণ আগেই সরে পড়েছে। প্রতুল তখন প্রকৃত হত্যাকারীর চিন্তায় মগ্ন। সত্যিই কি ত্রিবনন্দন হত্যাকারী? কেন সে এখানে আমার আসার জন্য তাকে আমন্ত্রণ জানিয়ে চোখের সামনে মৃতদেহ ফেলে রেখে গেছে? এও কি তবে তার আর একটা কৌশল? একান্ত নিরাশ হয়ে আনন্দমোহন বাবু বাইরে বেরিয়ে এলেন। পুলিশ দুজনকে ডেকে বললেন, তোমরা ভেতরে ঢুকে লাশটা বের করে নিয়ে এসো, এনে মর্গে চালান করে দাও। তার আগে একবার আলো নিয়ে চারদিকটা খুঁজে দেখো, জিনিসপত্র যা আছে সব নিয়ে আসবে। যদি কোনো হাতের ছাপ তাকে শেষ করতে না দিয়ে প্রতুল বলল, আপনার কি মনে হয় এ খুনটার সঙ্গে কি ত্রিবানন্দন জড়িয়ে আছে? আনন্দমোহনবাবু বললেন, ঠিক তাই, সেই যে প্রকৃত খুনি এটা আমি হলফ করে বলতে পারি। প্রতুল বলল, তাহলে সে আমাকে এইভাবে ফোন করেছিল কেন? উদ্দেশ্যটা তার মহৎ ছিল না নিশ্চয়ই? ভেবেছিল আমাকেও যদি এই জগৎ থেকে সরিয়ে দিতে পারে। কিন্তু তাই বা কি করে হয়? সে কি ভেবেছে আমি এতই বোকা? আমাকে এই ধরনের ফোন করে ডেকে নিয়ে এসে খুন করার কথা ভাবা যে কতখানি মূর্খামি। আপনি কি বলতে চান সে তা বোঝে না? গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে আনন্দমোহন বিরক্ত কণ্ঠে বললেন, সমস্ত ব্যাপারটা গোড়া থেকে যেন কেমন একটা গোলমেলে। কিছুই কথাটা অসমাপ্ত রেখেই তিনি গাড়িতে গিয়ে উঠলেন। পরে জিজ্ঞাসু দৃষ্টিতে প্রতুলের পানে তাকিয়ে তিনি বললেন, আসবেন নাকি আমার সঙ্গে? প্রতুল বলল, না, আমাকে আরও একটা কাজ করতে হবে, আপনি চলে যান। আনন্দমোহনের গাড়িটা দৃষ্টিসীমার বাইরে চলে যেতেই প্রতুল একখানা ট্যাক্সি ডাকলো। তারপর ড্রাইভারকে আদেশ দিল সোজা বাড়ির পথে যাবার জন্য। বাড়ি ফিরে প্রতুল দেখলো তটেনি তারই অপেক্ষায় বসে। একখানা চেয়ার টেনে নিয়ে প্রতুল বলল, মিস্টার বিক্রম রায় খুন হয়েছে। তটেনি যেন আকাশ থেকে পড়ল। অস্পষ্ট সুরে বলল, খুন হয়েছে? প্রতুল বলল, হ্যাঁ, কিন্তু কে করেছে ঠিক বুঝতে পারছি না। ত্রিবনন্দন ভাঙাড়ি কি? প্রতুল তার কথা কেড়ে নিয়ে বলল, ত্রিবনন্দন লোকটাকে আমার তিল মাত্র সন্দেহ হয় না। তোমার বাবা কিন্তু বলেছে প্রাকৃত হত্যাকারী ওই। তটিনী বলল, আপনি তার দেখা পেয়েছিলেন? প্রতুল বলল, না, ওখানে দেখা পাইনি। বুঝতে পারলাম না কি কারণে সে আমাকে ওখানে যেতে বলেছিল। যদি মিস্টার বিক্রমের মৃতদেহ দেখানোর জন্যই হয়। টেবিলের উপরে ফোনটা বেজে উঠতেই তার কথায় সেট পড়ে গেল আকস্মিক। রিসিভারটা তুলে নিয়ে প্রতুল কানে লাগালো, কিন্তু পর মুহূর্তে মুখখানা তার এক অযাচিত কারণে পরিদীপ্ত হয়ে উঠল। বলো, কে? ত্রিবনন্দন, কি খবর? ওধার থেকে কথা ভেসে এলো। হ্যাঁ, আমি ত্রিবনন্দন ভাঙাড়ি কথা বলছি। আপনি নিশ্চয়ই আমার উপরে চটে আছেন। অবশ্য যাওয়ারই কথা, কিন্তু কি করব বলুন? এমন এক সংকটময় মুহূর্তে আমি পড়েছি যে কোনো কাজ ঠিক করে করতে পারছি না। এক লহমার জন্য চুপ করে ত্রিবনন্দন পুনরায় বলল, আমি আপনার সঙ্গে একবার দেখা করতেই চাই। অত্যন্ত জরুরি কথাগুলো বলার আছে। আপনি একবার দয়া করে। ঝাঁঝালো স্বরে প্রতুল বলে উঠল, আমি তোমার চাকর নই, আর কোথাও আমি যেতে পারবো না। কি এমন দরকার শুনি? ত্রিবনন্দন বলল, সেটা আপনার সাক্ষাতেই বলবো। কিন্তু প্রতুল বাবু বলল, তাহলে আমার বাড়িতে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। দেখুন, সত্যি কথা বলতে কি, পুলিশের চোখে আমি এখন অপরাধী। তাই মুহূর্তের জন্য কি একটা ভেবে দিয়ে প্রতুল বলে উঠলেন, না না, তোমার কোনো ভয় নেই, নিঃসন্দেহে তুমি আসতে পারো। ত্রিবনন্দন বলল, বেশ, তাই যাচ্ছি। পরস্পরের কথা শেষ হতেই প্রতুল রিসিভারটা নামিয়ে রাখলো। কয়েক মিনিট চুপ করে থাকার পর কি একটা ভাবার পর টটেনি বলল, আপনি কি ত্রিবনন্দনকে পুলিশের হাতে দিতে চান প্রতুল বাবু? পরিহাস তরল কণ্ঠে প্রতুল বলল,
তাহলে তো আমাদের দেশে সব একজন সিদ্ধ মহাপুরুষকেও আটকে পুড়তে হয়। টটিনি বলল, তার মানে আপনি কি ত্রিমানন্দনকে একেবারে সিদ্ধ মহাপুরুষের পর্যায়ে ফেলতে চান? প্রতুল বলল, না, তা ফেলতে চায় না, তবে এ ব্যাপারে সে যে সম্পূর্ণ নির্লিপ্ত একথা আমি হলফ করে বলতে পারি। কিছুক্ষণ উভয়ই চুপ, কারো মুখে কোনো কথা নেই। চারিদিকে বিরাজ করতে লাগলো এক শ্বাসরোধকারী নীরবতা। দেওয়ালের বড় ঘড়িটা শুধু অবিরাম টিকটিক করে শব্দ করে চলেছে। আকস্মিক স্বরে কলিং বেলটা বেজে উঠতেই প্রতুল সচকিত হয়ে উঠল। দ্রুত পদে এসে দরজা খুলতে দেখে ত্রিবানন্দম দাঁড়িয়ে। কিন্তু কি অদ্ভুত পরিবর্তন ঘটে গেছে তার মুখে চোখে। মনে হয় যেন এরই মধ্যে তার দেহের এবং মনের উপর দিয়ে একটা প্রচণ্ড চাপ বয়ে গেছে। চুল উস্কো খুস্কো, দেহটা অপরিচ্ছন্ন, মুখখানা মলিন। প্রতুল তাকে ডেকে আনলো। চেয়ারে বসতে গিয়ে হঠাৎ টটিনির ওপরে নজর পড়তেই ত্রিবানন্দন প্রতুলের পানে ফিরে বলে উঠল, আপনার সঙ্গে আমার গোপনীয় কথা আছে, তাই বলছিলাম কি যদি দয়া করে। কথাটা শেষ না করে টটিনির পানে ধীরে ধীরে মুখখানা ফেরালো। ইঙ্গিতটা বুঝতে পেরে প্রতুল মৃদু হেসে বলল, তোমার কোনো ভয় নেই, এ হচ্ছে আমার ঘরের লোক, নির্ভয়ে তুমি এর সামনে কথা বলতে পারো। কথা শেষে দরজাটা বন্ধ করে দিতে যাওয়ার জন্য পা বাড়াতেই, না না, বন্ধ করবেন না, দরজাটা খোলাই থাক। বিস্ফারিত কণ্ঠে প্রতুল প্রশ্ন করলো, কেন বলো তো? কেন? তা বলতে পারবো না, দয়া করে আমার কথাটা শুনুন। তার উদ্দেশ্য বুঝতে না পেরে একখানা চেয়ারে বসে প্রতুল নিজের পকেটের ভেতর হাত ভরে রইল। স্পর্শ করে দেখে নিল রিভলভারটা ঠিক আছে কিনা। তারপর বলল, এবার বলো, তোমার যা বলার আছে। পরক্ষণই সে টেবিলের উপরে সিগারেট কেসটা দেখিয়ে বলল, খাও নাকি? না না, লজ্জা করার কিছু নেই। না, দয়া করে আমাকে আমার বক্তব্য বলতে দিন, দেরি হলে হয়তো আমারও প্রাণটা। তারা কারা? প্রতুল জিজ্ঞাসা করলো। তা ঠিক জানি না, তবে আমার মনে হয় আমার পেছনে কেউ ঘুরে বেড়াচ্ছে। যাক সে কথা, এখন কথা হচ্ছে এই যে পুলিশের হাত থেকে আমার পালিয়ে যাবার সংবাদ বোধহয় আপনি জানেন। গভীর স্বরে প্রতুল বলল, জানি। প্রহরী বেষ্টিত অবস্থায় পুলিশ ভ্যানে উঠতে গিয়ে হঠাৎ আমার একটা লোকের কথা স্মরণ হলো। আমাদের অফিসে লোকটা নিয়মিত আসতো না বটে, তবে আমার সন্দেহ হয়েছিল ওরই উপরে। চাঁদমোহন খুন হবার দিন সে এসেছিল। প্রহরীদের বললাম আমি একবার ঘন্টা খানিকের জন্য আনন্দমোহনের আদেশ নিয়ে ছুটি চাই। তারা আমার কথা হেসেই উড়িয়ে দিল। তখন আমি বাধ্য হয়েই গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেলাম। প্রতুল বলল, তারপর কি করেন? যে লোকটার কথা বললাম আপনাকে, তারই উদ্দেশ্যে আমি ফকির সর্দার লেনে যাই, সেখানেই সে থাকে। তার বাড়িখানা খুঁজে বের করে আমি একটি জানলার আড়ালে আমি লুকিয়েছিলাম। হঠাৎ আমার কানে এলো সামনের ঘর থেকে সেই লোকটার গলার স্বর। সে আর একজন হিন্দি ভাষায় কথা বলছে। খুব সাবধানে কাজ করতে হবে, যে কোনো মুহূর্তে ধরা পড়ার সম্ভাবনা। আমি রায়মোহনকে খুন করেছি, এবার পালা বিক্রমের। তাকে কাল একবার আমাদের মাধব মণ্ডল লেনের গুদমঘরে রাত্রি 9টায় সময় দেখা করতে বলেছি, কারণ ওই ঘরটায় তার পক্ষে উপযুক্ত জায়গা। তারপর তার আর কোনো সাড়া পাওয়া গেল না। বুঝলাম তারা এবার বেরোবে, তাই আমিও সরে পড়লাম সেখান থেকে। মুহূর্তের জন্য থেমে ত্রিবানন্দন বলে চলল, তখন প্রথমেই আমার মনে হলো লালবাজারে একটা খবর দেই, কিন্তু আমার কথা তারা বিশ্বাস করবেন কিনা সন্দেহটা মনে জাগতেই ভাবলাম আগে একবার মাধব মণ্ডল লেন গুদমঘরটা দেখে আসি, তাতে হয়তো আপনাদের সাহায্য করা আমার পক্ষে অনেকটা সহজ হবে। আমি গুদমঘরটা খুঁজে বার করলাম, তারপর আপনাকে ফোন করি। প্রতুল প্রশ্ন করলো, তারপর আমি রাত্রি বাড়ি না ফিরে পথেই কাটালাম। আজও তাই কেটেছে। রাত 9টার সময় কথা মতো গুদমঘরে গিয়েছিলে। দেখি মিস্টার বিক্রম রায়কে শয়তানরা খুন করে রেখেছে। তারপর কি ঘটলো আমি কিছু জানি না। আপনি হয়তো ভাববেন স্যার আমি নিজের দোষ ঢাকার জন্য সব মিথ্যা বলছি, কিন্তু না, আমার কথা বিশ্বাস করুন। হঠাৎ কি মনে পড়তেই সে তাড়াতাড়ি বলে উঠল, আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমি কাল খুনিদের ঠিকানা বার করেছি, আপনার যদি কাজে লাগে আমি জানাতে পারি। আনন্দমোহন বাবুকে বললে হতো। বাধা দিয়ে প্রতুল আগ্রহভর কণ্ঠে বলে উঠল, বলো বলো, ঠিকানাটা কি? ত্রিবানন্দনের চোখ দুটো এক অজানা আশায় পরিতৃপ্ত হয়ে উঠল। খুশি ভরা কণ্ঠে বলল, তার ঠিকানা আছে। তার কথা শেষ হবার আগেই ঘরের মধ্যে একটা শো করে কিসের শব্দ এলো। পরক্ষণে দেখা গেল যন্ত্রণায় একটা অস্পষ্ট ধ্বনি করে
তীব্রানন্দ লুটিয়ে পড়ল মেঝের উপরে। বিস্মিত হয়ে তার পানে পুতুল ঝুঁকে পড়তেই দেখলো তীব্র ধারালা একটা ছোরা তার বাঁ দিকের ফুসফুসের উপর ঢুকেছে। ক্ষত স্থান থেকে অনার্কল রক্তধারার স্রোত নির্গত হয়ে জামাকে ভিজিয়ে তুলল। পুতুল আর এক মুহূর্ত অপেক্ষা না করে হত্যাকারীর উদ্দেশ্যে দ্রুত পদে দরজার সামনে এসে দাঁড়ালো। অদূরে সিঁড়ির গোড়ায় একটা অস্পষ্ট ছায়ার মূর্তি দেখতে পেয়েই সে ছুটে গেল সেই দিকেই। ছায়া মূর্তিটা নিশ্চয়ই হত্যাকারী। সামনের লোকটি পিছনের পদশব্দ শুনে তীর বেগে ছুটতে লাগলো। প্রথমে একতলায়, পরে সবেগে সে রাস্তায় গিয়ে দাঁড়ালো। পুতুল নাছোড়বান্দা হিংস্র জানোয়ার যেমন তার শিকার পিছনে ক্ষিপ্ত হয়ে ছুটতে থাকে, সেও সেই রকম লোকটিকে অনুসরণ করে করতে লাগলো। কিন্তু তবু মনে হলো মাঝের ব্যবধানটা যেন ক্রমশই বেড়ে চলেছে। গভীর রাত, পথ জনবিরল, গাড়ি ঘোড়াও তেমন নেই, তাই পাকা পথ পেয়ে তারা উভয়ই ছুটে চলেছে জোর, আরও জোর। আকস্মিক পথের ওপরে অন্ধকারে কিসের উপরে একটা হোঁচট খেতেই আগের লোকটা সেখানে হুমড়ি খেয়ে পড়ে গেল। এই অবসরে পুতুল তার কাছে এসে সজোরে একটা ঘুষি চালিয়ে দিল তার কাঁধে, কিন্তু লোকটি তার আগেই অচৈতন্য হয়ে পড়েছে। লোহার একখানা বিমে ধাক্কা খেয়ে এমনভাবে সে পড়েছে তার কপালটা অনেকখানি কেটে গেছে। আরও একটু ঝুঁকে পড়তেই পুতুল ভাবল বেশি দেরি না করে তাকে হাসপাতালে পাঠানোর প্রয়োজন। ইতিমধ্যে এধার ওধার থেকে লোক ছুটে এলো, নানা জনের নানা মত। সেখানে নীরব অবস্থানটুকু কয়েক মিনিটের মধ্যে সরগরম হয়ে উঠল। পিছন ফিরে পুতুল দেখলো তটিনীও ছুটে আসছে। কাছে আসতেই সে বলল, একে এখুনি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো দরকার। তুমি একবার খবর দাও। কাছের একটা ডাক্তারখানা থেকে ফোনে হাসপাতালে খবরটা পৌঁছে দিয়ে টটিনী এসে দাঁড়াতেই পুতুল বলল, তোমার বাবাকে একবার খবরটা দিতে হবে। টটিনী বলল, দিচ্ছি, কিন্তু আগে এদিককার ব্যবস্থা তো হয়ে যায়। মিনিট কয়েকের মধ্যেই একখানা অ্যাম্বুলেন্স এসে হাজির হলো। স্থানীয় থানা থেকে খবর পেয়ে দারোগাবাবু ছুটে এলো। এসেই শুরু করলো তদন্ত। পথচারীদের বক্তব্য শুনে সে পুতুলকে দোষী সাব্যস্ত করে থানায় নিয়ে যেতে চায়। মৃদু হেসে পুতুল এগিয়ে যেতেই টটিনী বলে উঠল, আপনি কি চলেন নাকি পুতুলবাবু? গভীর স্বরে চোখ দুটো বড় বড় করে দারোগাটির সঙ্গে সঙ্গে বলল, পুতুলবাবু মানে? পুতুল লাহিড়ী বাংলার তাকে শেষ করতে না দিয়ে টটিনী বলে উঠল, হ্যাঁ, বাংলার সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা পুতুল লাহিড়ী। জিভ কেটে সলজ্জ কণ্ঠে দারোগাটি কি বলতে যাচ্ছিল। বাধা দিয়ে পুতুল তাকে একধারে টেনে নিয়ে গিয়ে কি সব বলছিল। আবার পুনরায় অচৈতন্য লোকটির সামনে এসে দাঁড়ালো। লোকটিকে গাড়িতে তোলা হলে দারোগাটি অর্থপূর্ণ হাসি হেসে নমস্কার জানিয়ে সেখান থেকে বিদায় নিল। টটিনী বলল, এবার আমি চললুম বাবাকে খবর দিতে। আপনি যা হয় এদিককার একটা ব্যবস্থা করুন। সে চলে যেতেই পুতুল বাসায় ফিরে এলো। তীব্রানন্দের দেহটা তখনও মনে হলো যেন কাঁপছে। ছুটে গিয়ে তার উপরে ঝুঁকে পড়তেই পুতুল দেখলো কয়েকবারের জন্য কেঁপে উঠে চিরতরে নিস্তার হয়ে গেল দেহটি। ঘন্টাখানেক কেটে যাবার পরও যখন টটিনী কিংবা আনন্দমোহন কেউ এলো না, পুতুল তখন রীতিমতো চিন্তিত হয়ে পড়ল। টেবিলের কাছে গিয়ে রিসিভারটা তুলে সে কানে লাগালো। একটু পরেই বলতে শুরু করলো, কে? আনন্দবাবু? হ্যাঁ, আমি পুতুল কথা বলছি। কি বলছেন? টটিনী আপনার কাছে যায়নি? সংক্ষেপে এদিককার ঘটনা বর্ণনা করে পুতুল বলল, আপনি তাহলে এক্ষুনি একবার আসুন। আনন্দমোহন আসতেই সে সমস্ত ঘটনা বিস্তারিত বর্ণনা করে শেষে বলল, আমি তো টটিনীকে আপনার কাছে পাঠালাম, বুঝতে পারলাম না ঠিক, হয়তো পথে কোথাও আটকে পড়েছে, ভাববার কিছুই নেই। কিন্তু আপনি খুনির কি ব্যবস্থা করেছেন? মৃদু হেসে পুতুল বলল, আগে বেচারা একটু সামনে নিক, তারপর। তীব্রানন্দের দেহটা নজরে পড়তে সে বলে উঠল, এর ব্যবস্থাটা আপনাকেই করতে হবে। আমাকে এখনই একবার যেতে হবে হাসপাতালে। পরের দিন সকালে চায়ের পেয়ালায় সবে মাত্র পুতুল চুমুক দিয়েছে, এমন সময় ব্যস্ত হয়ে আনন্দমোহন তার ঘরে ঢুকে এসে বলে উঠল, এদিকে বিপদ পুতুল বাবু। আবার কি হলো? টটিনী কাল থেকে এখনো ফেরেনি। বিস্ময় ভরা কণ্ঠে পুতুল বলল, এখনো ফেরেনি? কোনো খোঁজ খবর নিয়েছ কি? কোথায় আর নেব, আজ এখনই একটা চিঠি পেয়েছি। কথা শেষে একখানা কাগজ আনন্দমোহন পুতুলের কাছে দিল। পুতুল সেখানা হাতে নিয়ে পড়তে শুরু করলো। বাবা, আপনারা হাসপাতালে যে লোকটিকে বন্দি করেছেন তাকে ছেড়ে দিন, নইলে এরা আমাকে বন্দি করে রেখেছে, ছাড়বে না। টটিনী পড়া শেষ হতেই পুতুলের চোখ দুটো যেন ক্রোধে জ্বলে উঠল। বলল, শয়তানরা, দেখছি বাঘের ঘরে জোক হয়ে ঢুকতে চাস?
পরক্ষণে নিচু কণ্ঠে সে বলল, তাহলে কি করা যায় বলুন তো? তটিনী তো কোনো রকম ঠিকানাও দেয়নি। আনন্দমোহন কি বলতে যাচ্ছিল এমন সময় একজন লোক ঘরে ঢুকে জিজ্ঞাসু দৃষ্টিতে পুতুলের পানে তাকিয়ে সে বলল, আপনারা রোগীকে হাসপাতাল থেকে নিয়ে এসেছেন? তার মানে আমরা তো কিছুই জানি না। তাহলে সে পালিয়েছে? তার মাথায় আঘাত তেমন লাগেনি, তাই ভোরে উঠে পালাতে পেরেছে। লোকটির শেষের কথাগুলো পুতুলের মধ্যে তেমন চাঞ্চল্যকর প্রকাশ পেল না। আনন্দমোহনের দিকে দৃষ্টি ফিরিয়ে সে বলল, ঠিক এটাই আমি ধারণা করেছিলুম। যাক, চলুন একবার হাসপাতালে, দেখা যাক কিভাবে পালালো মহাপ্রভু। হাসপাতালে এসে তারা জানলো ভোরের বেলাতে লোকটি পালিয়েছে। সকল রোগী যখন ঘুমিয়েছিল, নাসিরা যখন কিছুক্ষণের জন্য পাশের রুমে গেছে, সেই অবসরেই সে তার জামা জুতো নিয়ে সরে পড়েছে। কিছুক্ষণ নীরব থেকে একসময় পুতুল বলল, আনন্দবাবু, আপনি কয়েকজন পুলিশ আর সার্জেনের ব্যবস্থা করুন, আমি লোকটাকে আজই ধরবো। সব বিষয়ে প্রশ্ন করলো আনন্দমোহন। আপনি তার সন্ধান পেলেন কি করে? পুতুল বলল, সে ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। বেশি কথা বলে সময় না নষ্ট করে আনন্দমোহন আধ ঘন্টার মধ্যেই পুতুলের কথা মতো কয়েকজন সশস্ত্র পুলিশ আর 6 জন সার্জেন্টকে তার সামনে হাজির করলেন। এবার কি করবেন করুন। সন্ধানী দৃষ্টিটা একবার হাসপাতালের চারিদিকে বুলিয়ে নিয়ে পিছনের দিকের একটা পথ দিয়ে পুতুল তাদের সঙ্গে করে যাত্রা করলো। এখনকার পদক্ষেপটা পুতুলের জন্য সময়ের পথ চলা থেকে যেমন একটু স্বতন্ত্র। ডেইলি প্যাসেঞ্জার যেমন ট্রেন ফেল হওয়ার পূর্ব মুহূর্তে কোনো দিকে না তাই সজোরে পা চালাতে থাকে, মাঝে মাঝে পুতুল ঠিক তাদের মতোই চলতে লাগলো। আর কখনো এমনভাবে গতিটা কমিয়ে নিল যাতে মনে হয় দুনিয়ার তাগিদ বলতে যেন তার আর কিছুই নেই। পিছনে হাত পাঁচেক ব্যবধানে সদল বলে আনন্দমোহন তার গতি লক্ষ্য করে বিস্তীর্ণ গলি পার হয়ে পুতুল কিন্তু সামনেই এগিয়ে চলল। দৃষ্টিটা মাঝে মাঝে পথের উপর তীক্ষ্ণ হয়ে উঠেছে, আবার কখনো আশেপাশের বাড়িগুলোর প্রতি সেনের মতো গিয়ে পড়েছে। চিন্তিত মস্তিষ্কে কতক্ষণ পর হয়ে আসার পর একসময় খিদিরপুরের একখানা দোতলা বাড়ির সামনে এসে সে থমকে দাঁড়ালো। ইঙ্গিতে পুলিশ ও সার্জেন্টদের সারা বাড়ি ঘিরে ফেলতে বলল। আদেশ দিয়ে সে আর আনন্দমোহনের সঙ্গে ফটকের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, এই বাড়িতে ঢুকেছে মহাপ্রভু। বিস্ময়ে আনন্দমোহন বলল, এই বাড়িতে? আপনি কি আগেই জানতেন নাকি? আগে জানতাম না, এখন জানলুম। যাক ও কথা, এখন ভেতরে আসুন। তারা আস্তে আস্তে ভেতরে ঢুকে গেল। তারপর উঠলো দুতলায়। বারান্দার একেবারে শেষের ঘরটার সামনে পুতুল মুহূর্তের জন্য দাঁড়িয়েই ভেজানো দরজাটা চট করে খুলে দিল। টেবিলের সামনে মুখোমুখি বসে সেই দুটি লোক। মুহূর্তেই মনে হলো যেন তাদের বুকের রক্ত হিম হয়ে গেছে। তাদের মধ্যে একজনের মাথায় ব্যান্ডেজ বাঁধা। তাকে উদ্দেশ্য করে পুতুল বলল, আপনি হঠাৎ হাসপাতাল থেকে চলে এলেন কেন? লোকটি বাধা দিয়ে বলে উঠল, কিন্তু আপনারা এখানে এলেন কি করে? এই বাড়ি বা চিনলেন কেমন করে? কথা শেষে সে দ্বিতীয় লোকটিকে ইশারায় কি বলে দিতেই লোকটি ঘর থেকে বেরিয়ে যাবার উপক্রমণ করলো, কিন্তু তাকে বাধা দিয়ে পুতুল বলল, যাবেন না, আপনিও এখানে দাঁড়ান। প্রথম লোকটি এই সময় পকেট থেকে একটা পিস্তল বার করলেন। পুতুলের পানে সেটা তাক করে বলল, ওকে বাঁধা দেওয়ার আপনি কে? ছেড়ে দিন, নইলে কি করবেন? এক্ষুনি গুলি করে মারবো। আপনি কার হুকুমে এই বাড়িতে ঢুকেছেন? তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার একটা কথার উত্তর দাও দেখি। তটিনী কোথায়? দ্বিতীয় লোকটির সাহসা টেবিলের পাশে এসে একটা বস্তু পুতুলের দিকে সজোরে নিক্ষেপ করলো। পুতুল এই মুহূর্তের জন্যই প্রস্তুত হয়েছিল। সচকিত এক পা সরে দাঁড়িয়ে সে তার জবাব দিল পিস্তলের গুলিতে। অব্যর্থ লক্ষ্য। পরক্ষণেই দেখা গেল লোকটি ডান হাতখানা বাঁ হাত দিয়ে চেপে ধরেছে। প্রথম লোকটি এবার ঝাঁপিয়ে পড়ল পুতুলের ওপরে, কিন্তু তার শক্তি কতটুকু? পুতুল তাকে দু হাতে শূন্যে তুলে ঘরের অপর পাশে অবস্থিত টেবিলের ধারে নিক্ষেপ করলো। তাল সামলাতে না পেরে লোকটি ছিটকে গিয়ে পড়ল। পুনরায় আঘাত পাওয়া মাত্রই তার ললাটের ক্ষত স্থান থেকে অঝরে রক্তস্রোত বইতে লাগলো। দ্বিতীয় লোকটা এবার ছুটে এলো। হাতে গুলিবিদ্ধ হয়েও যেন তার কিছুই হয়নি। এমনই ভঙ্গিতে সে পুতুলের দিকে এগিয়ে আসতেই পিছন থেকে আনন্দমোহন পিস্তলের গোড়াটা বসিয়ে দিলেন তার মাথায়। সঙ্গে সঙ্গে লোকটি লুটিয়ে পড়ল মাটির বুকে। চোখের সামনে ফুটে উঠল কালো আকাশের বুকে অসংখ্য অস্তিমিত তারকা। প্রথম লোকটি ধীরে ধীরে উঠে দাঁড়াতেই পুতুল বলল, এখনো কিছু পাওয়া আছে বুঝি? দেখো দেখি এটা কেমন লাগে। বলেই সে আর একটা ঘুষি
এমনভাবে তার মুখের উপর বসিয়ে দিয়েছে যে সঙ্গে সঙ্গে তার নাকের পাতাটা চিরে গেল, সামনের দাঁত দুটো খসে পড়ল উপর থেকে। ক্রুদ্ধ কণ্ঠে পুতুল বলল, এক্ষুনি বলো তটিনী কোথায়, নইলে তোমার শাস্তি সবে শুরু হয়েছে, মনে রেখো। লোকটির তখন কথা বলার শক্তি মনে হয় ছিল না, অথচ ক্লান্ত কণ্ঠে সে ধীরে ধীরে বলল, পাশের ঘরে। আনন্দমোহনকে সে অপেক্ষা করতে বলে প্রতুল ছুটে এলো পাশের ঘরে। তটিনী অচৈতন্য, ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে রেখেছে। মাথায় হাত বোলাতে বোলাতে পুতুল তাকে দুবার ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। পুনরায় সে এ ঘরে চলে এলো। পূর্ণ কঠিন স্বরেই লোকটিকে বলল, কতক্ষণ আগে ক্লোরোফর্ম করা হয়েছে? কুকিয়ে কুকিয়ে লোকটি বলল, ঘন্টাখানেক আগে। আনন্দমোহনের পানে ফিরে পুতুল বলল, তাহলে এক্ষুনি জ্ঞান ফিরে আসবে। লোকটির জীবনশক্তি বোধ হয় শেষ হয়ে এসেছিল, তাই সে বলল, যাওয়ার আগে আপনাদের কাছে একটা কথা শুনে যেতে চাই পুতুলবাবু। কি করে আপনারা এ বাড়ির সন্ধান পেলেন? ও মৃদু হেসে পুতুল বলল, খুবই সহজ উপায়। আপনার জুতোর তলাটা একবার দেখবে, একটা দ অক্ষর লেখা, অর্থাৎ তুমি দস্যু। সেটা আমি হসপিটালেই করে দিয়েছিলাম, আর তার সঙ্গে এমন একটি কালি লাগিয়ে দিয়েছিলাম যে যেখান থেকেই তুমি চলে যান কেন ওই অক্ষরের ছাপ পড়তে পড়তে যাবে। কথা শেষে নিজেই লোকটির এক পাটি জুতোর তুলে দেখালো। আনন্দমোহন প্রশংসার দৃষ্টিতে একবার পুতুলের পানে তাকালেন। পুতুল পুনরায় বলল, কিন্তু তোমরা এতগুলো লোককে খুন করলে কেন? পাশ ফিরে লোকটি ধীরে ধীরে বললে চলল, আমি যখন রেঙ্গুনে, তখন আমার বাবা একটি ক্লাব তৈরি করেন। তাতে একসময় চাঁদমোহন, রায়মোহন ও বিক্রম রায়, এরা তিনজন সদস্য হতে চেয়েছিল। কি কারণে জানি না, বাবা তাদের সদস্য করেনি। তার কিছুদিন পরেই বাবাকে তারা হত্যা করে, পিঠে ছুরি বসিয়ে দিয়ে। রেঙ্গুন থেকে ফিরে এসে খবরটা শুনে আমি প্রতিশোধ নেব বলে বহুদিন ধরে সুযোগ খুঁজে এসেছি, কিন্তু তাদের খোঁজ পাইনি। শেষে একদিন চাঁদমোহনকে একটা অফিসে দেখলাম, পরে জানলাম ওইটে তার নিজেরই। তারপর একে একে সবাইকে খুঁজে বার করেছি। বাধা দিয়ে পুতুল প্রশ্ন করলো, ত্রিবানন্দনকে মারলে কেন? ত্রিবানন্দন আমাদের গোপনীয় অনেক কিছু জানতে পেরেছিল, তাই তাকেও তাই। লোকটির কথা শেষ হলো না, বোধ করি আর কোনোদিনই হবে না। শুধু রক্তাক্ত দেহটা বার কয়েক কেঁপে উঠল। এ সময় দেহটাও আর ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। আপনি যদি এই গল্পটিকে পছন্দ করে থাকেন, তবে দয়া করে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। গল্পটি কেমন লাগলো কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আরও নতুন নতুন রহস্য, ভৌতিক এবং রোমাঞ্চকর গল্প পেতে স্টোরি ভিলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনি সর্বপ্রথমে দেখতে পান। আর গল্পটি আপনার ভালো লেগে থাকলে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে তারাও এই গল্পের মজা নিতে পারে।